VIVO Y27s বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হওয়া অ্যারাউন্ড 23,000 টাকা বাজেট রেঞ্জে এই মডেলটি আসলে কেমন সেটাই বলবো আজকের এই ভিডিওতে। অ্যান্ড এটার মোটামুটি দুইটা কালার ভেরিয়েন্ট পাওয়া যায়, একটা হচ্ছে বার্গেন্ডি ব্ল্যাক যেটা আমার হাতে রয়েছে, আর আরেকটা হচ্ছে গার্ডেন গ্রিন। দূর থেকে এই ফোনটি দেখলে হয়তো আপনারা ব্ল্যাকই ভাববেন, বাট এটা আসলে ব্ল্যাক না, একটু হচ্ছে পার্পল টাইপের কালার প্রডিউস করে। এবং আমাদের কাছে আজকের এই ফোনটি পাঠিয়েছে নুরজাহান মোবাইল ওয়ার্ল্ড, যাদের কাছে কিন্তু অফিসিয়াল প্রাইসে এটা হচ্ছে 22,990 টাকায় পেয়ে যাবেন। এবং তার সাথে যদি আপনারা আমার ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে সেটা শেয়ার করলেই কিন্তু আপনারা তাদের থেকে এই দুইটা গিফট একদমই ফ্রিলি পেয়ে যাবেন, এই মোবাইলটি যদি আপনারা অফিসিয়ালি পারচেস করেন তাদের থেকে। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে এর আনবক্সিং নিয়ে আসলে কিছুই বলবো না, কারণ অলরেডি এই ফোনটির একটি আনবক্সিং আমার চ্যানেলে পাবলিশ করা আছে, চাইলে সেটা আপনারা দেখতে পারেন উপরের আই বাটন থেকে। বিল্ডের কথা বললে প্রথমত হচ্ছে এর ব্যাকশেল এবং হচ্ছে সাইড ফ্রেম টোটালি কিন্তু প্লাস্টিকের, বাট প্রথমত কেউ দেখে বা ধরে হয়তো বুঝবেনই না যেটা প্লাস্টিকের, মনে হয় যে এটা গ্লাসের, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্লাস্টিক। এর পোর্শন বাটনের কথা বললে রাইট সাইডের দিকে প্রথমত হচ্ছে একদম ঠিকঠাক পজিশনে এর পাওয়ার বাটনটি রয়েছে, যেটাতে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে এবং এটা যথেষ্ট অ্যাকুরেট এবং হচ্ছে ফাস্ট এবং রেসপন্সিভ ছিল। এছাড়াও তার ঠিক ওপরেই এর ভলিউম প্লাস এবং মাইনাস বাটনটি আপনারা পেয়ে যাবেন। তার সাথে ওপরের দিকটায় আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন একটি মাইক্রোফোন পেয়ে যাবেন, তার সাথে হচ্ছে সিম কার্ড ট্রে, এবং আপনারা লেফট সাইডে কোনো রকম কিচ্ছু না, একদম ক্লিন। এবং নিচের দিকে হচ্ছে একটা 3.5mm অডিও জ্যাক, তার সাথে একটা মাইক্রোফোন, তার সাথে টাইপ সি পোর্ট এবং হচ্ছে স্পিকার গ্রিল। তো মোটামুটি এই হচ্ছে এর বিল্ড এবং পোর্টস অ্যান্ড বাটন। এবং এই ফোনটিতে আপনারা ফিজিক্যালি দুইটা সিম, তার সাথে কিন্তু একটা মেমোরি কার্ডের স্লট পেয়ে যাবেন। সো একই সাথে দুইটা সিম প্লাস মেমোরি ব্যবহার করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। ডিসপ্লের দিকে দেখলে এটাতে একটা ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু এখনকার বাজারে এই বাজেট রেঞ্জে একটু বেমানান বলা যায় এর সামনের দিকটার জন্য, বিকজ পেছনের দিকটা কিন্তু দেখতে খুবই সুন্দর, তবে সামনের দিকটা জাস্ট এই ওয়াটার ড্রপ নচটার জন্য একটু বেমানান হয়ে যায়। এখানে যদি পাঞ্চল ব্যবহার করা হতো তাহলে কিন্তু বেস্ট একটা ডিজাইন হতো। তো যাই হোক, এতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে একটি 6.64 ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যেটাতে কিন্তু 90 হার্জের হাই রিফ্রেশ রেটের সাপোর্ট রয়েছে এবং 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় মোটামুটি একটি স্মুথ পারফরমেন্স পেয়েছি এই ফোনটির ডিসপ্লে থেকে। এবং এতে রয়েছে 650 নিটের পিক ব্রাইটনেস। এবং যদি আপনারা ব্রাইটনেসের কথা বলেন তাহলে হচ্ছে ইনডোরে তেমন কোনো প্রবলেম হবে না, তবে আউটডোরে হচ্ছে ডিরেক্ট যদি সানলাইট হয় সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু স্ট্রাগল করতে হবে আপনাকে এর কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে। আদারওয়াইজ খুব বেশি একটা প্রবলেম মনে হয়নি আমার কাছে ডিসপ্লে নিয়ে। এবং এতে রয়েছে 395 PPI, সো যার জন্য কিন্তু ডিসপ্লের শার্পনেসটা মোটামুটি ভালোই ছিল। এই বাজেট রেঞ্জ অনুযায়ী বলা যায় একদমই ঠিকঠাক। সফটওয়্যারের কথা বলে এটা আপনারা নতুন অবস্থায় অ্যান্ড্রয়েড 13, তার সাথে কিন্তু ফানটাচ ওএস 13 পেয়ে যাবেন। এবং আমরা যদি এর ইউআই এর কথা বলি সেটা মোটামুটি ক্লিনই ছিল, খুব বেশি ব্লুটওয়্যার বা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রি ইনস্টল ছিল না। সো সেক্ষেত্রে আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি এর ইউআই। তো এর পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে প্রথমত এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 685 একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর, এবং র্যাম হিসেবে LPDDR4X র্যাম আপনারা এটিতে পেয়ে যাবেন 8GB, এবং সেটা কিন্তু আরও 8GB এক্সপ্যান্ড করা যায়। সো মেইন র্যাম হচ্ছে 8GB, আমরা সেটা নিয়ে কথা বলবো। এবং তার সাথে 128GB স্টোরেজ আপনারা এটিতে পেয়ে যাবেন, যেটি হচ্ছে UFS 2.2। তো পারফরমেন্সের কথা বলতে গেলে এর আন্তত বেঞ্চমার্ক অ্যারাউন্ড 3,30,000-এর মতো আসে। এবং আমরা যদি এর পারফরমেন্সের কথা বলি সেটা হচ্ছে আপনি যদি নর্মাল ডেইলি ড্রাইভার একটি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এর সব কিছু মোটামুটি আপনাকে ভালো একটি সাপোর্ট দিতে পারবে, যেমন হচ্ছে ব্রাউজিং করা, অ্যাপ্লিকেশন ইউজ করা, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে বা হচ্ছে কন্টেন্ট ওয়াচিং। সো এক্ষেত্রে আপনার তেমন কোনো রকম প্রবলেম হবে না, সেটার ক্ষেত্রে মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছি এই ফোন থেকে। বাট যদি আমি গেমিং পারপাসের কথা বলি, আসলে ভিভোর এই বাজেট সেগমেন্টের ফোনগুলো একদম ব্যালেন্স টাইপের পারফরমেন্স প্রোভাইড করে, এটা কোনোভাবেই একটি গেমারকে টার্গেট করে বানানো হয়নি। সো সেক্ষেত্রে বলা যায় আপনি যদি টুকটাক গেমিংয়ের কথা বলেন, যেমন 2D গেমগুলো রয়েছে, দেন হচ্ছে আমরা যদি নর্মালি ফ্রি ফায়ারের কথা বলি, সো এরকম টাইপের গেম আপনি মোটামুটি এটিতে প্লে করতে পারবেন, বাট হেভি এন্ড গেম খেলার জন্য কিন্তু এই ফোনটি একদমই না। সো আপনি যদি মোটামুটি 22-23 হাজার টাকা রেঞ্জের একটি গেমিং ফোন বা আপনার গেমিং চিন্তা করেই একটি ফোন কিনতে চান, তাহলে আমি বলবো যে অন্যান্য আরও অনেক অপশন রয়েছে, সেক্ষেত্রে আমি এটা আপনাদেরকে সাজেস্ট করব না। বাট আপনি যদি জাস্ট নর্মালি হচ্ছে কন্টেন্ট ওয়াচিং বা ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতে চান এই ফোনটি, সেক্ষেত্রে আমি বলবো মোটামুটি ভালোই পারফরমেন্স দিয়েছে। এর ডিসপ্লে 90 হার্জ রিফ্রেশ রেটের সাথে 8GB র্যাম, তার সাথে যদি আমরা র্যাম ম্যানেজমেন্টের কথা বলি সেটাও মোটামুটি ভালোই ছিল। অ্যারাউন্ড আপনি 4-5টা নর্মাল অ্যাপ কিন্তু একই সাথে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। এবং যদি অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমের কথা বলি সেক্ষেত্রেও আমার কাছে খুব বেশি খারাপ মনে হয়নি, মোটামুটি ফাস্টই ছিল এটা। ফাইনালি কথা বলবো ব্যাটারি নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, তার সাথে কিন্তু বক্সের সাথে আপনারা 44 ওয়াটের একটি
ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, তার সাথে কেবল সব কিছুই পেয়ে যাবেন। সো ওভারঅল যদি আমি চার্জিং ব্যাকআপের কথা বলি, সেটা কিন্তু এই ফোনটিতে খুবই ভালো রয়েছে। আপনি নর্মাল ইউজ করে অ্যারাউন্ড একদিনের উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপ এর থেকে ইজিলি পেয়ে যাবেন, এবং যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রেও মোটামুটি সকাল থেকে কিন্তু আপনারা বিকাল বা সন্ধ্যা পর্যন্ত ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন 5000 mAh এই ফোনটি থেকে। সো বলা যায় যে ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং নিয়ে কোনো রকম ইস্যুতে পড়তে হবে না এই ফোনটি কিনে। তো এবার আমরা কথা বলবো এর ক্যামেরা সেগমেন্ট নিয়ে। তো এর পেছনের দিকে আপনারা টোটাল দুইটা ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং সামনের দিকে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। দেন আমরা যদি রেজাল্টের কথা বলি, পেছনের ক্যামেরা দিয়ে মোটামুটি ভালোই ছবি তোলা যায়। যদি ডে লাইটে হয় তাহলে মোটামুটি ভালোই ডিটেলস ধরে রাখতে পারে, এবং ছবির কোয়ালিটি খুব একটা খারাপ না, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি তোলে আর কি। কারণ ভিভোর একটি কালার টোন আপনারা অনেকেই জানেন যে একটু হোয়াইট টাইপ করে দেয় ছবিগুলো, বা একটু কালার বুস্ট করে। সো সেক্ষেত্রে আপনারা একটু স্যাচুরেটেড বা একটু কালার বুস্টেড টাইপের সব ছবিতেই আপনারা এরকম টাইপের একটি টোনই পাবেন। যে কোনো টাইপেরই কালার হোক সেটা একটু বুস্ট করে দেয় এর ক্যামেরাটি। এবং আমরা যদি এর পোর্ট্রেটের কথা বলি, সেটা মোটামুটি ভালো ছিল, এজ ডিটেকশন টুকটাক ভালোই রাখতে পারে। তবে সেক্ষেত্রে যদি একটু বেশি লাইটিং কন্ডিশন হয় সেক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হয় এর ক্যামেরা। যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সেখানেও মোটামুটি একটু কালার বুস্ট করে এটি, এবং এটার যে ভিভোর একটি কালার টোন সেটা কিন্তু আপনারা এই সামনের ক্যামেরাটাও দেখতে পারবেন, একটু হোয়াইট টাইপ বা একটু মেকআপ টাইপের করে দেয় আর কি। তো সেক্ষেত্রে একটু ছবিগুলো সফট হয়ে যায়, যার জন্য কিন্তু একটু নয়েজি চলে আসে ছবিগুলো। সো যদি একদম প্রপার ডে লাইট বা লাইটিং কন্ডিশন হয় সেক্ষেত্রে মোটামুটি ভালো ইউজেবল ছবি এটি থেকে পেয়ে যাবেন। বাট যদি লাইটের কন্ডিশন খারাপ থাকে, লাইট কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ছবিতে মোটামুটি ভালোই ডিস্টরশন চলে আসে এর সামনে অথবা পিছনের বোথ ক্যামেরাতেই। এবং এটাতে কিন্তু আপনারা পেছনের ক্যামেরা দিয়ে মোটামুটি 1080p 30fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও মোটামুটি 1080p 30fps পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে সেক্ষেত্রে একবারেও খারাপ না, অ্যাভারেজ টাইপ বা ওকে টাইপ বলবো আমি এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটির ক্যামেরা। এবং এতে কিন্তু IP54 এর সার্টিফিকেশন রয়েছে। সো সেক্ষেত্রে মোটামুটি পানির হালকা ছেটা ফোটা বা আপনার যে ধুলাবালি রয়েছে এগুলোতে আশা করছি এই ফোনটির তেমন কোনো প্রবলেম হবে না। তবে অবশ্যই এটি নিয়ে কিন্তু পানিতে ভেজাতে যাবেন না। এর স্পিকারের কথা বললে, এটাতে মোটামুটি একটা সিঙ্গেল স্পিকারে ব্যবহার করা হয়েছে এবং সাউন্ড মোটামুটি লাউড ছিল, একেবারেও খারাপ না, মোটামুটি ভালো বলবো বাজেট রেঞ্জের মধ্যে। এবার কথা বলা যাক এর ভালো দিক খারাপ দিক নিয়ে। সো প্রথমত এর খারাপ দিকগুলো বলি। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা আপডেট করা দরকার বা কমতি রয়েছে, সেটা প্রথমেই যদি আমি বলি সেটা এর এই যে ওয়াটার ড্রপ নচ, এখানে যদি এই বাজেট রেঞ্জের মধ্যে একটি 5 হোল্ড ক্যামেরা দেওয়া হতো তাহলে অবশ্যই বেটার হতো, কারণ এটার এই জিনিসটার জন্য একটু বেমানান হয়ে গেছে ফোনটি। দেন যদি ডিসপ্লেটা হয়তো কোনোভাবে অ্যামোলেড করা যেত তাহলে কিন্তু আরও ভালো হতো। এবং আমরা যদি ক্যামেরা সেগমেন্টের কথা বলি, সেখানেও কিছুটা আপডেট করার দরকার ছিল এই ফোনটিতে। এবং যদি আমরা ফাইনালি এর পারফরমেন্সের কথা বলি, তো এটা আসলে গেমারদের টার্গেট করে একদমই বানানো হয়নি। আপনি যদি রেগুলার ডেইলি ড্রাইভার ইউজার হয়ে থাকেন, সো তাদের জন্য অ্যাকচুয়ালি কন্টেন্ট ওয়াচিং বা ব্রাউজিং ট্রাউজিং এইসব কাজের জন্যই এই ফোনটি বানানো হয়েছে। সো তারপরেও বলবো যে যদি কোনোভাবে 7 সিরিজে যাওয়া যেত, মানে স্ন্যাপড্রাগন 700 সিরিজে যাওয়া যেত, তাহলে কিন্তু খুবই ভালো একটি ডিল হতে পারতো এই ফোনটিতে। দেন আমরা যদি এর ভালো দিকগুলোর কথা বলি এবং কারা এটি অ্যাকচুয়ালি কিনবেন, প্রথমত ডিজাইনটা দেখতে খুবই ক্লাসিক এবং সুন্দর একটি ডিজাইন, এবং র্যাম ম্যানেজমেন্টটাও ভালো রয়েছে, মোটামুটি 8GB 128GB পেয়ে যাচ্ছেন আপনারা। সো সেক্ষেত্রে আপনি ডেইলি ড্রাইভ যখন ইউজ করবেন, সো সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। দেন এছাড়াও এর ব্যাটারি ব্যাকআপ, সো ব্যাটারি ব্যাকআপটা মোটামুটি খুবই ভালো আপনারা পেয়ে যাবেন। তার সাথে ফাস্ট চার্জিং রয়েছে 44 ওয়াটের। সো এইসব মিলিয়ে মোটামুটি আপনি যদি একজন ডেইলি ড্রাইভার ইউজার হয়ে থাকেন, সো ওভারঅল ডিজাইন এবং সব কিছু দেখে আপনার পছন্দ হয়ে থাকে, সো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ফোনটা। তো এই এই ফোনটির কথা। সো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।